রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছেন। আমরা লাস্ট ক্লাসে আলোচনা যেখানে করেছিলাম, আজকে আমরা তারপর থেকে আলোচনা শুরু করব। তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমরা গত ক্লাসে বাসবার সম্পর্কে আলোচনা করেছিলাম না? আমরা লাস্ট ক্লাসে বাসবার কিভাবে সিলেকশন করতে হয় সেটা নিয়ে আলোচনা হয়ে গিয়েছে। আমরা আজকে সার্কিট ব্রেকার থেকে শুরু করব। তো আমি ব্রেকারের জন্য ফার্স্ট অফ অল আমি যে কোনো একটা পিডিএফ একটু ওপেন করে নেই। এটা ওপেন করি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখানে একটু দেখি ক্যালকুলেশন বা পড়াশোনা বিষয়গুলো। আচ্ছা, আমরা জানি গতদিন আমরা বলেছিলাম যে P equals to √3 V I cos phi oblique theta। এটা হলো আমরা এই সূত্র দিয়ে আমরা থ্রি ফেজের কারেন্ট বের করি। P হচ্ছে লোডের মান, V হচ্ছে ভোল্টেজ, I হচ্ছে কারেন্ট, cos থিটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। আমাদের দেশে এই পাওয়ার ফ্যাক্টর সাধারণত 0.8, এটা আমরা ধরে করি আমাদের ক্যালকুলেশন গুলো। আচ্ছা, এখন আসেন আমরা আজকে যেটা শিখবো সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার হচ্ছে সিপি টাইপ অফ সার্কিট ব্রেকার নিয়ে আলোচনা করা লাগবে। এটা আসলে মানে কন্ট্রোলিং বা মেইনটেনেন্স বা এই টাইপের পার্ট। তারপরে আমি বলি সার্কিট ব্রেকার সাধারণত বিভিন্ন রেটিং এর পাওয়া যায় বাজারে। সার্কিট ব্রেকার যদি বলেন, সার্কিট ব্রেকার হচ্ছে এমন একটা ডিভাইস যেটা একটা সচেতন প্রোটেক্টিভ ডিভাইস, যে প্রোটেকশনের জন্য কাজ করে। এটা একই সাথে কন্ট্রোলিংও করা যেতে পারে, বাট বেসিক্যালি আমরা প্রোটেকশনের জন্য ইউজ করি। এটা বিভিন্ন সাইজের হয়, বিভিন্ন টাইপের হয়, মানে এটার কারেন্ট রেটিং থাকে বিভিন্ন টাইপ। এটা এরপর হচ্ছে এর আপনার টাইম গুলো, এগুলো সব ভিন্ন ভিন্ন থাকে। আমরা কে টাইপ হয়, সি টাইপ হয়, এরকম টাইপের হয়। আর এগুলোর মান থাকে হচ্ছে আপনার ভিন্ন ভিন্ন। তো সার্কিট ব্রেকার আমরা কিভাবে নির্ণয় করব? আপনার কাছে যদি লোডের মান জানেন, তাহলে আপনি ফার্স্ট অফ অল এখান থেকে কারেন্টের মান বের করতে হবে। তাহলে আই সমান সমান আমি যদি বের করি, তাহলে কথা বলেন তো, কতদিন একবার আমরা এটা দেখাইছিলাম। আই সমান সমান পি বাই √3 কত বি আর cos থিটা। এই এটা হলো আমরা আই সমান সমান জানি। তাহলে আমরা আই যদি আপনি কোন একটা লোডের কারেন্ট বের করতে পারেন, তাহলে সেই কারেন্টের সাথে আপনি কত গুণ করবেন, এত ইনটু 1.25 এটা গুণ করবেন। এখন কথা হলো এখানে দুইটা ইস্যু। একটা হচ্ছে এই যে 1.25 আমি কেন নিলাম, তাই তো? আর কারেন্ট তো আপনারা জানবেন। তো আমি ধরেন একটা লোডকে যদি ধরে নেই, মানে ফর ক্যালকুলেশন, যে আমি একটা মান ধরলাম, আমি 10 এম্পিয়ারের একটা কারেন্ট বের করছি আমি লোড থেকে। আপনার এই যে লোড যদি আমি 8 কিলোওয়াট বলি, তাহলে আপনারা বের করতে পারবেন না এটা। এখন কথা হলো এই ভোল্টেজ কত ধরবেন, থ্রি ফেজের ধরবেন। আমি এটা দেখাই দিচ্ছি ক্যালকুলেশন করে। ধরেন 800 ওয়াট ধরবো নাকি, 800 ওয়াট ধরি নাকি আরো একটু বেশি ধরবো? আচ্ছা, কিলোওয়াটেই ধরি। ধরেন 8 কিলোওয়াট, তার মানে কত হয়, 8000, তাই তো? ভাগ ধরেন √3 ইন্টু ভি। ভি বলতে আমি 400 ভোল্ট ধরতে পারি, বা 415 ধরতে পারেন, বা 440। আমাদের দেশ নমিনাল ভোল্টেজ হচ্ছে 415, আমরা এটা ধরে cos থিটা কত 0.8। এই মানের ধরেন একটা সার্কিট আপনার ক্যালকুলেশন করতে হবে। তো আমি আসি ক্যালকুলেটরে, একটু ক্যালকুলেশন করে দেখাই দিই আপনাদের জন্য। তাহলে আমি আগে নিচেরটা করে √3, তাহলে এই যে 3 এর রুট করলাম, গুণ করলাম কত 400, ইন্টু গুণ করবো কত 0.8, এটা আসে টোটাল। তো আমি এটাকে একটু কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে, আর উপরে 8 কিলোওয়াটের জন্য করতেছি, তাহলে 8000 ওয়াট ভাগ অ্যান্সার। তাহলে এটা দিলে আমার দেখেন 14.5
1443 এম্পিয়ার আসতেছে, তাহলে আমার এইটা আসতেছে 14.43, তাহলে আমি এটাকে মুছে দেই। 14.43 আমি টোটাল কারেন্ট পাইছি এই লোডের জন্য, ইনটু সেফটি ফ্যাক্টর গুণ করব 1.25। এই 1.25 হলো সেফটি ফ্যাক্টর, আমি এটা বের করছি। এখন এখানে কথা হলো আমি 400 ধরেছি, আপনি 440 হলে কি হতো, এই মানটা আরেকটু কমতো। আমরা জানি এই উপরের সংখ্যা ধরেন একটা সংখ্যা, এইবার নিচের সংখ্যা যদি যত বেশি হবে তত কি এইখানে অ্যান্সারটা মান কমতে থাকবে, আর নিচের সংখ্যা যত কম হবে তত এইখানের আউটপুট মানটা বাড়তে থাকে। এটা আপনারা ক্যালকুলেশন করলে পাবেন। তো আমরা ওইটার হিসাব না, আমাদের হিসাব হচ্ছে আমরা ক্যালকুলেশন করব। তো আমি ক্যালকুলেশন করেন। আচ্ছা, এখানে আমরা এইটা পাইলাম, তাহলে আমার এই কারেন্টের সাথে সেফটি ফ্যাক্টর গুণ করতে হবে। তো আমরা সেটা গুণ করি, তাহলে আমার কারেন্ট এইটা গুণ সেফটি ফ্যাক্টর কত, 1.25 কত হয়, 18.04। তার মানে আমি 18 এম্পিয়ার ধরতে পারি স্বাভাবিকভাবে। তাহলে আমার 18 এম্পিয়ারের একটা ব্রেকার লাগবে। ব্রেকারের সাইজ সাধারণত এম্পিয়ার হয়, 18 এম্পিয়ার। এখন কোশ্চেন হলো বাজারে 18 এম্পিয়ার পাওয়া যায় কিনা, এটা একটা বিষয়। যদি 18 এম্পিয়ার পাওয়া যায় তাহলে 18 এম্পিয়ার নেব, যদি না পাওয়া যায় তাহলে এর নিচে আসবো না, তাহলে এর নেক্সট হায়ার সাইজ। তাহলে আমরা এখানে বলতে পারি, এইভাবে বলি যে সিবি, অথবা আমি এইভাবে লিখতে পারেন চাইলে, মেবি 18 এম্পিয়ার or next higher or next higher size, higher size is selected. তাহলে আমরা এইটা এখন আমরা এই জন্য বাজারে দেখবো যে এটা পাওয়া যাচ্ছে কি না যাচ্ছে, এটা হলো আমাদের একটা ফ্যাক্ট কাজ করে। ঠিক আছে, তো আমরা জানি বাজারে যে অ্যাভেলেবল রেটিং গুলো পাওয়া যায় সেটা হচ্ছে আপনার 6 এম্পিয়ার, তারপরে হচ্ছে 10 এম্পিয়ারের পাওয়া যায়, তারপরে মেবি পাওয়া যায় কত, যেটা রেটিং 16, 25, হ্যাঁ 16 পাওয়া যায়। 16 পরে যে 25 এর মনে একটা আছে, বুঝছেন, 25 এম্পিয়ারের একটা পাওয়া যায়। ওইটা মেবি, আচ্ছা সার্কিট ব্রেকার আবার টাইপ আছে, একটা হচ্ছে এমসিবি, মিনিয়েচার সার্কিট ব্রেকার। মানে আমরা যেহেতু এখানে ক্যালকুলেশন শিখতেছি, তো আমরা টাইপ অফ বা এগুলো নিয়ে অত ডিটেইলস আলোচনা করতেছি না এই কারণে। এমসিবি, এমসিসিবি, মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, এই এমসিসিবি 25 এম্পিয়ার থেকে পাওয়া যায়। আচ্ছা, তো যেটা পাওয়া যাবে সেটা আর কি আপনারা দিবেন। তাহলে সার্কিট ব্রেকার এই যে 1.25 কি সেফটি ফ্যাক্টর, এটা কোথা থেকে আমরা পাইছি, এন এফ পি এ, এই কোড, এটা একটা ইন্টারন্যাশনাল কোড, আমেরিকান বেসড। এই কোডের আলোকে আমরা এনএফপি এটা পাইছি। বাংলাদেশের লোকাল গভর্নমেন্ট বা বিএনবিসি যদি দেখেন তাহলে বি এন বি সি, যদি এটা দেখেন তাহলে সেটাতে আপনার আছে 1.65, এটা বিএনবিসি তে আছে। তো এটা নিলে সাইজটা একটু বড় হয়, এই জন্য আমরা এটা না ফলো করি, আমরা এনএফপি এটা ফলো করি। ঠিক আছে, এছাড়াও লোকাল একটা আছে 1.15, যেটা আপনার আসলে কোনো স্ট্যান্ডার্ড মেইনটেইন করা, সুতরাং আমরা ওইটাতে যাচ্ছি না। তাহলে আশা করি এই সার্কিট ব্রেকার সিলেকশন আপনারা করতে পারবেন। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এটা নিয়ে কোশ্চেন আছে? আমার কথা কি শুনতে পাচ্ছেন? না ভাই, এটা ঠিক আছে, ভাইয়া প্রশ্ন করছি না। আচ্ছা ঠিক আছে, ইয়েস নো কিছু একটা বললে আমাদের সুবিধা হয়। আচ্ছা, তাহলে আমরা সার্কিট ব্রেকার সিলেকশন শিখলাম, তাহলে আমরা এরপরে দেখি কি আছে আমাদের। আচ্ছা, আমরা এটা শিখছি, সার্কিট ব্রেকার শিখছি, সার্কিট ব্রেকার হয়ে গেল।
ড্রপ আউট আছে ট্রান্সফরমার। আচ্ছা, এখন আসেন আমরা ট্রান্সফরমারের সাইজটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখি। আমরা যে একটা এসএলডি তে ট্রান্সফরমারের সাইজ নির্ণয় করবেন সেটা কিভাবে করবেন, এই যে এখানে দেখেন আমি দেখাচ্ছি যে আপনার কাছে একটা ফর্মুলা আছে, ধরেন মানে আপনি এখানে ট্রান্সফরমারের রেটিং কেভিএ তে প্রকাশ করা, এটা আশা করি সবাই জানেন। আর কেন কেভিএ তে প্রকাশ করা এটা থিওরিটিক্যাল আলোচনা, আপনারা পড়ে আসছেন ইঞ্জিনিয়ারিং এ, এটা তো আমি আলোচনা করতে চাচ্ছি না। আমরা ডাইরেক্ট সিলেকশনে যাচ্ছি। তো কিভাবে সিলেকশন করবেন, ট্রান্সফরমার সিলেকশনের ফর্মুলা হচ্ছে কেভিএ সমান সমান কিলোওয়াট ভাগ পাওয়ার ফ্যাক্টর। এখন এইটাকে যেভাবে ঠিক ধরেন আপনার কাছে বলা হলো যে আমাদের দেশে সাধারণত বিএনবিসি তে বলা আছে 50 কিলোওয়াট যদি কোনো একটা স্থাপনার লোড হয় তাহলে সেখানে অবশ্যই একটা ট্রান্সফরমার নিতে হবে। বাট ডেস্কোর গাইডলাইনে 80 কিলোওয়াট পর্যন্ত এটা বর্ধিত করা আছে, এই জন্য সবাই 80 কিলোওয়াটটাই আমরা দেখি। তো আপনার 80 কিলোওয়াটের উপরে গেলে লোড মানে আপনাকে নিতে হবে। তো আমাদের লোড টোটাল লোড হিসাব করে আমরা কিলোওয়াটে তো কত মানের এই ট্রান্সফরমারটা লাগবে সেটা আমরা সিলেক্ট করবো এভাবে, কেভিএ সমান সমান কিলোওয়াট বাই পাওয়ার ফ্যাক্টর। কেভিএ সমান সমান কিলোওয়াট বাই পাওয়ার ফ্যাক্টর। এখন করবেন এই কিলোওয়াট বাই পাওয়ার ফ্যাক্টর এটা কিভাবে আসছে, এটা খুবই সিম্পল ইস্যু, ঠিক আছে। আমি এটা একটু মুছে দিচ্ছি কিছুটা। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা ভাইয়া, এই প্রেজেন্টেশনটা কি আমাদেরকে দেওয়া যাবে? এটা অনেক হেল্পফুল। বুঝি নাই। বললাম এই যে প্রেজেন্টেশনটা মানে যেটা আপনি এখন দেখাচ্ছেন। না এটা শেয়ার করা হবে না, আপনাদেরকে নোট করতে হবে। আমরা প্রেজেন্টেশন শেয়ার করলে আসলে যেই সুবিধাটা হয় তার থেকে অসুবিধাটা হলো কি কেউ নোট করে না। আমি আমার কোর্সের শুরু দিনে বলছিলাম মেবি যে আপনারা সবাই নোট করবেন, আমি সবাইকে নোট করতে বলি, আমি শিখিও এইভাবে, আমিও শিখছি এইভাবে, যেখানে শিখছি আমার টিচারও আমাকে দিত না। তো আমার কাছে দিত না বলে আমি দিব না, আমার কাছে এমন ইস্যু না, আমার কাছে ইস্যু হলো আপনার শেখারটা বিষয়। আপনি শেখার পরে কোনো কিছু দরকার হলে আমাকে জানায়, সেক্ষেত্রে আমরা আপনাকে যতটুকু পারি সাপোর্ট দিব, এটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা, এখন আসেন তাহলে আমি এখানে দেখাচ্ছি আমরা যদি কোনো একটা ট্রান্সফরমার সিলেক্ট করি কেভিএ, এটা কত কেভি হবে সেটা আমরা যেভাবে সিলেক্ট করব, এটা সমান সমান কিলোওয়াট ভাগ পাওয়ার ফ্যাক্টর। আমি সংক্ষেপে পিএফ লিখে দিচ্ছি, পাওয়ার ফ্যাক্টর। এখন এটা কিভাবে আসছে জানেন, এটা আপনার বিস্তারিত বলি, ওখানে তো আর বিস্তারিত লেখা নাই, এখানে আছে বলেছে। আমরা জানি এটা একটা পাওয়ার ত্রিভুজ, পাওয়ার ত্রিভুজের নিচে থেকে কি পি এর মান, পি মানে কি কিলোওয়াট, সহজ কথা কিলোওয়াট থাকে, আমি কিলোতে দিচ্ছি এই জন্য। এখানে থেকে ভিএ, তার মানে এখানে থেকে হচ্ছে এস এর মান অ্যাপারেন্ট পাওয়ার, আমরা যেটা লিখি তত কে ভি এ, আর এইটা থেকে হচ্ছে আপনার এই পাওয়ার, যে এটাকে বলা হচ্ছে কিউ, রিঅ্যাক্টিভ পাওয়ার বলে আপনার মনে হয়। এটা সমান সমান আমরা যেটা জানি সেটা কি হলো আর ভি এ আর। তো আমরা এখানে যদি এটা ভূমি, এটা অতিভুজ, এটা লম্ব, আমরা একটা সূত্র শিখছিলাম মনে আছে, পিএফ মানে cos থিটা, সহজ কথা। তো আমরা জানি কি cos থিটা সমান সমান কি জানেন আপনারা বলেন তো, cos, একটু ম্যাথের আলোচনা চলে যাচ্ছে নাকি। cos থিটা সমান সমান কত, কবরে ভূত অতি, ভূমি ভাগ অতিভুজ, হ্যাঁ তাহলে ভূমি কত কিলোওয়াট ভাগ অতিভুজ, অতিভুজ কত কেভিএ। তাহলে এবার এটাকে যদি আমি উল্টাই দেই মানে গুণ করি, আড়াআড়ি গুণ, তাহলে এর নিচে কোনো কিছু নেই মানে 1 আছে, তাহলে আমার কিলোওয়াট চলে আসবে এই পাশে, আর এই পাশে কেভিএ ইনটু cos থিটা। তাহলে আমি আরেক লাইন লিখি আপনাদের জন্য কষ্ট করি, যে কেভিএ ইনটু cos থিটা বা ফাই যেটা বলে, তাহলে এইটা সমান সমান কত কিলোওয়াট, তাই তো এটা দাঁড়ায় না, কিলোওয়াট ইনটু 1 মানে কিলোওয়াট। তাহলে আমি এর পরের লাইন লিখি, পরের লাইন কি জায়গায় আছে, এখান থেকে লেখা শুরু করে দেখি কতটুকু ধরে আসবে। তাহলে এর পরের লাইনে আমি কেভিএ বের করব, তাহলে আমার কাছে কেভিএ রাখলাম, কেভিএ, তাহলে এটা সমান সমান কত হবে, এই কোনো কিছু জানি সমানের এই পাশে যদি এতে গুণ থাকে তাহলে অপোজিট পাশে যে কি হবে ভাগ, তাহলে আসেন এই যে কিলোওয়াট,
কিলোওয়াট ভাগ cos থিটা, cos থিটা। তাহলে এই ফর্মুলা একই, এই পাওয়ার ফ্যাক্টর কিলোওয়াট ভাগ পাওয়ার ফ্যাক্টর আর কিলোওয়াট বাই cos থিটা একই না? তো আমরা এইটাতে একটা ইকুয়েশন করতেছি। ধরেন আপনার কাছে আমরা কত দিব, এখানে একটা মান দিয়েছিল পাওয়ার, এখানে ধরেন আমি 350 কিলোওয়াট আছে। তাহলে আপনি টোটাল লট হিসাব করলেন 350 কিলোওয়াট, মানে বুঝতেছেন হিউজ 350 কিলোওয়াট। তাহলে এইটাকে ভাগ করতে হবে আপনাকে 0.8, আমরা জানি সাধারণত পাওয়ার ফ্যাক্টর কত 0.8। তাহলে এটা দ্বারা যদি ভাগ করেন তাহলে কত হবে, 350 ভাগ 0.8, আমি ক্যালকুলেটরে যাই, 350 ভাগ 0.8, তাহলে আমার কত আসতেছে 437.75 437.5। আচ্ছা, এখন কথা হলো আমরা এই উপরে 350 কিলোওয়াট লিখছি, কারণ দেখেন এখানে কিলোওয়াট আর এখানে কেভি আছে, এই জন্য আমরা কিন্তু এর সাথে 1000 গুণ করি নাই। যদি শুধু ভিএ থাকতো বা এ থাকতো তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এটা কনভার্ট করে নিতে হতো। তো আমি এই এম্পিয়ার পাচ্ছি, তাহলে 437.5 এম্পিয়ার। এখন এরকম ভাগ মানে খুচরা কি পাওয়া যায় যে 0.5 টাই পাওয়া যায় না, তার মানে 438, কিন্তু এটা পাওয়া যায় না। তাহলে তার নেক্সট হায়ার সাইজ কত হবে আমরা এখানে লিখে দিচ্ছি। তাহলে এরপরে যেটা পাওয়া যায় 500। তাহলে আমার সিলেক্ট করতে হবে 500, আপার দেওয়া যাবে, লোয়ার যাওয়া যাবে না। তাহলে এটা হলো ট্রান্সফরমার সিলেকশনের জন্য। এখন আপনাকে যদি আমি বললাম অন্য, ধরেন আপনি এখন একটা ট্রান্সফরমার জানেন, তাহলে তার এগেইনস্টে লোড কত বের করতে হবে, তাহলে পারবেন না? আচ্ছা, এটাতে কারো কোশ্চেন আছে কিনা তাই বলেন। আপনাদের কারো কোশ্চেন আছে? আপনাদের কোশ্চেন আছে কিনা? ঠিক আছে, তাহলে আমরা এটা হচ্ছে ট্রান্সফরমার সাইজটা পেয়ে গেলাম, যে আমাদের এই ট্রান্সফরমার সাইজ লাগবে। তাহলে আশা করি আপনারা এটা পারবেন। আচ্ছা, এখন আসেন প্রাইমারি কারেন্ট। ট্রান্সফরমার যেহেতু নির্ণয় করলেন, ট্রান্সফরমার দুইটা সাইড জানেন, একটা থাকে হচ্ছে প্রাইমারি সাইড আর একটা হলো সেকেন্ডারি সাইড। তো প্রাইমারি সাইডের আমরা কারেন্টটা কিভাবে বের করব সেটা দেখাচ্ছি। তো এটা বের করার অনেকগুলো আছে। তাহলে আমরা I = মানে ওই যে সূত্রে যদি আমরা যাই, যে I = KVA মানে P/√3 V cos θ, সহজ কথা। তো আমরা যখন প্রাইমারি সাইডে যাই, এখানে cos θ কে ইগনোর করা হয়েছে, কারণ কি cos θ এর পাওয়ার ফ্যাক্টর। তো আমরা যেহেতু প্রাইমারি বলতে এটা আমরা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সিস্টেমে যেটা থাকে, এইখানে আমাদের cos θ কে নেগলেক্ট করলেও চলে, এটা সমস্যা নাই, কারণ এখানে নিউট্রাল থাকে না, ডেল্টা সিস্টেম থাকে। তো এইজন্য আমাদেরকে এটা ফ্যাক্ট না, যেন আমরা I = P/√3 V ধরি। তো আমি এখানে ড্র করে দেখাই, তাহলে এটা মুছে দিলাম। ট্রান্সফরমারে কত লোড থাকবে কিভাবে বুঝবো? এই যে ফর্মুলা দিয়ে বুঝতে হবে। আমার ধরেন বলা হয়েছে আপনার কাছে, আমি এখন বললাম যে আমার কাছে 500 কেভি এর একটা ট্রান্সফরমার আছে, তাহলে আপনি লোড বের করতে পারবেন না? আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, দেখেন আপনার কাছে লোড আছে, আমি দেখে যাচ্ছি। আচ্ছা, এই লাইন ধরেন এখান থেকে, ধরেন আপনার কাছে লোড মানে কি, আপনি কিলোওয়াট জানেন, সরি ট্রান্সফরমারের কেভিএ জানেন, লোড বের করবেন। তাহলে আমরা এই যে দেখেন লোড কত, তাহলে এই কিলোওয়াট = কেভি * cos θ গুণ করলেই তো আমি পেয়ে যাবো লোড। তাহলে সেটাও দেখাই। তাহলে আমার কাছে লোড বলছিলাম, আমরা এখানে কত ধরছিলাম, লোড মনে আছে 350 কিলোওয়াট। তাহলে আমরা জানি 500 কেভিএ, তাহলে আমি 500 কেভিএ * cos θ 0.8 গুণ করতেছি, এখানে 400 সামথিং দেখাচ্ছে। তো ওই যে আমার এইখানে একটু সামান্য কম, কারণ কি
কারণ হচ্ছে আমার এইখানে কিলোয়াটটা যেটা ছিল সেটার সাথে আমরা যখন গুণ দিয়েছিলাম এক্সাক্ট 500 কেভি আসি নাই, আসছিল কত 400 কত, এই জন্য আমার এইখানে এই কিলোয়াটটা শো করতেছে। বাট আমি যদি ওই যে এক্সাক্ট ওইটা দিতাম যে 437 পয়েন্ট, তাহলে আমরা এটাকে একটু উপরে থাকি যে পয়েন্ট কত ছিল 37.5 ধরলাম, এটাকে যদি আপনি এখন cos θ দ্বারা গুণ করেন 0.8 দ্বারা গুণ করেন তাহলে আপনার এই যে 350 কিলোওয়াট লোড আসছে। তো আমরা যেটা এটা না ধরে একবারে ধরতেছি কি ফুলফিল 500 দিয়ে, তাহলে আমরা এই যে 500 ইনটু 0.8 এটা দিয়ে করে দেই, তাহলে আমরা বুঝতেছি আমার 400 কিলোওয়াট। কিন্তু এক্স্যাক্টলি 400 না থেকে একটু কম থাকতে পারে, কিন্তু এর বেশি এই ট্রান্সফরমারে কানেক্টেড করা যাচ্ছে না, সহজ কথা। তাহলে আপনারা বুঝছেন যে কি পরিমাণ ট্রান্সফরমারে লোড জানা থাকলে আমি কিলোওয়াট কত আউটপুট বের করতে পারি, অথবা আউটপুট মানে কিলোওয়াট জানা থাকলে আমি কি পরিমাণ সাইজ লাগবে এটাও আমরা জানতে পারি। ওকে, জি স্যার। জাস্ট এই ফর্মুলাটাকে আপনি একটু ডান বাম করে সাইজ করে নিয়েছেন। আচ্ছা, এখন আসেন যে বিষয়টা বলতেছিলাম, আমরা ওই যে একটা সূত্র বলছিলাম, এই সূত্রটা আমাদের খুব বেশি কাজে লাগবে। কাজে লাগবে আই সমান সমান তাহলে কি হবে P বাই √3 B। এখানে আমরা এটা ট্রান্সফরমারের ডেল্টা সাইডে রে করতেছি, ডেল্টা সাইড এর জন্য, কিন্তু এক্স্যাক্টলি এখানে কি ছিল cos θও ছিল, তাই তো আমি এটাকে আপাতত উজ্জ্বল রাখতেছি। তো P বলতে এখানে ট্রান্সফরমারের সাপেক্ষে P, তাহলে ট্রান্সফরমারে P বলতে কি S, অর্থাৎ এই যে KVA যেটা ছিল, তাহলে এইটা ধরেন 500 KVA যদি হয় তাহলে 500 KVA। তো আমরা এটাকে যেহেতু নিচে V লিখছি, তাহলে আমরা এটা ভোল্টেজে রূপান্তর করব, তাহলে 500 কে কিলোর জন্য এই যে 1000 দ্বারা গুণ বাই নিচে ভাগ দেন কত হবে √3, তাহলে দিলাম √3, আর B এর মান কত আমি 400 ধরলাম, 400, তাহলে 400। এটার মান কত আসবে একজন বের করেন তো। √3 ইনটু 400, তাহলে এইটা, তাহলে আমার এখানে যদি দেই, এটি কপি করে রাখলাম আমি, উপরেটা গুণ করি 500 ইনটু 1000 ভাগ পূর্বের অ্যান্সার কত আসে ধরেন 721 পয়েন্ট এত সামথিং এম্পিয়ার আসবে সামথিং। তো আমার এখানে দেখি প্রেজেন্টেশনে কত করে রাখছিলাম, এখানে 500 কেভিএ তে 26 এম্পিয়ার আসছে। ও সরি, একটা তো ভুল হয়েছে। আচ্ছা, একটা ক্যালকুলেশন একটু মিস হয়েছে। আমরা যখন এইখানে প্রায় মানে এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের ক্যালকুলেশন, এটা আইপি হবে প্রাইমারি, তখন আমার প্রাইমারি তাহলে এখানে বিপি দিতে হবে। তো আমরা প্রাইমারি সাইডে যে বিপিটা ধরবো সেটা হচ্ছে 11, প্রাইমারিতে যদি 11000 ঢুকে তাহলে আমি এখানে 11000 টাই দিব, এটা একটু মিস্টেক, সরি। আমি হচ্ছে সেকেন্ডারি ভ্যালুটা বসাই দিয়েছি, তাহলে এখানে 11000 হবে, যেহেতু 11 কেভি, তাহলে এইটা দিয়ে করেন তাহলে দেখবেন এটা মান এবার কমে যাবে। তাহলে আমরা এটা দিয়ে করি, √3 মানে কত, √3 ইনটু 11000 এটা, তাহলে আমি এটাকে এখন এটা যদি আমি সেকেন্ডারিতে নিতাম তাহলে সেক্ষেত্রে আমি এখানে দিতাম হচ্ছে 400 এবং ওর সাথে কস্টটাও তখন আমরা নিতাম। আচ্ছা, তাহলে আমি এটা করলাম। এরপরে আমার উপরে যেটা ছিল যে 500 ইনটু 1000 ভাগ অ্যান্সার, তাহলে কত আসে এই যে 26.24। তাহলে আমি এখানে এটা মুছে দিই, 26.24 আসে। তাহলে আমার ট্রান্সফরমারে যে এটা বের করলাম তার জন্য আমার প্রাইমারি কারেন্ট 26.24 এম্পিয়ার। তাহলে আমরা প্রাইমারি কারেন্ট বের করলাম। এখন আপনাকে
আমি যদি বলি আমার এটা 650 কেভিএ, 1000 কেভিএ বা 1200 কেভিএ এরকম যদি বলি, তাহলে তখন আপনি কি করবেন, তাই তো? তখন এই যে এইভাবে বারবার করতে একটা সময় যাচ্ছে না যে এম্পিয়ার বের করতে, আমরা এটা শর্টকাটে করতে পারি। শর্টকাটটা হচ্ছে কেমন, আমাকে যদি কেভিএ বলা থাকে, আমি এখানে আই কারেন্ট যেহেতু বের করা শিখছি, আইপি প্রাইমারি কারেন্টের জন্য আইপি লিখলাম। আইপি সমান সমান আমার যে কেভিএ বলবে, কে ভি এ, যে কেভিএ বলবে এই কেভিএ এর সাথে আমরা একটা কনস্ট্যান্ট গুণ দেব, এটা মেবি 5.68 0.05 0.0524, এরপর 9 পর্যন্ত নিলে নিতে পারেন, নাহলে এতটুকু। এইটা গুণ করলেও দেখবেন আমার সেম আসবে। এটা হলো একটা কনস্ট্যান্ট মান, এটা মনে রাখতে পারেন। আমি এটাকে একটু হাইলাইট করে দিচ্ছি। এটা হলো একটা কনস্ট্যান্ট মান, এইটার সাথে গুণ করলে এখন আমরা প্রমাণ করি যে আসলে সত্য কিনা। তাহলে আমার 500 কেভিএ ছিল, আমি এটাকে ক্লিয়ার করছি। 500 ইন্টু 0.0524, এই যে 9 দিলাম, কত আসতেছে? 26.245 আসছে। আর এখানে এক্সাক্ট কত ছিল? 26.24 লিখছিলাম, ঠিক আছে? মিলে ছাব্বিশ দশমিক। ভাই এই কনস্ট্যান্ট কি, এটা কি ফিক্সড থাকবে সবগুলো মানের জন্য? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে শুধুমাত্র প্রাইমারি সাইডের জন্য। ওকে, যদি আমার 11 কেভি হয়, আর আপনি যদি মানে অন্য কেভি হয় তাহলে ভিন্ন হয়ে যাবে। এটা কিভাবে আসছে এটাও দেখাই দিচ্ছি এখনই, সমস্যা নেই, ঠিক আছে? এটা কিভাবে আসছে এটা দেখাতে সমস্যা নেই। এখন কথা হলো আমি আপনাকে তার আগে দুইটা দেখি। এখন আপনাকে আমি যদি বলি এখন যে আমার হাতে 250 কেভি আছে, তাহলে আপনি বের করেন তো কত লাগবে, কয় সেকেন্ড লাগে দেখি। আর এইভাবে বের করতে সময় কত? এটা শর্টকাট, হ্যাঁ শর্টকাট, শর্ট কাট বলা এসছি, শর্ট সার্কিট না। এখন আপনাকে 250 কেভিএ বের করেন, কত লাগবে 250 কেভিএ? এর জন্য কত এম্পিয়ার কারেন্ট বাইরে হয় প্রাইমারিতে? একদম ইজি, জাস্ট ক্যালকুলেটরে যাব, এটা লিখবো, এরপরে গুণ দেব 0.05249। আপনার ট্রান্সফরমারের রেটিং যে কেভিএ দিবে তার সাথে এটা গুণ করব, আমার ডাইরেক্ট মান পেয়ে যাব। এখন সময় রাত 10টা। এই কেভিএটা হচ্ছে ট্রান্সফরমারের জন্য, হ্যাঁ এটাকে আমরা এক্সফরমারও বলি বা টিএক্স বলা হয় ট্রান্সফরমার, ঠিক আছে? এটা ট্রান্সফরমারের যে রেটিং সেটা। তো আমাকে যদি এখন বলা হয় যে 1250 কেভি এর জন্য কত হবে, বের করেন তো। বারোশো 50 কত হবে একজন বলেন দেখে। স্যার 62.98। কত জন? 1250। 1200। আচ্ছা তাহলে আমরা 1200 ধরি, তাহলে 1200 ইন্টু 0.05249, 62.9, মানে তার 63 এম্পিয়ার লাগবে, ঠিক আছে? মানে এই পরিমাণ কারেন্ট নিচ্ছে, ঠিক আছে? তাহলে এর জন্য যদি একটা ব্রেকার বলা হয় তাহলে সিলেক্ট করতে পারবেন না যে এটার সাথে ব্রেকার 1.25,
তার মানে আপনার 78 সামথিং, তার মানে 80 অ্যাম্পিয়ারের ব্রেকার পাওয়া গেলে সেটা লাগাই দিতে হবে। পারবেন তো তাহলে এইভাবে যে আমার কারেন্ট বের করতে পারলে আমরা ব্রেকার সাইজও নির্ণয় করতে পারবো। আচ্ছা দেখেন, আমরা জানি কি P সমান √3 VI cos θ, এটা হলো আমাদের বেসিক সূত্র। তাহলে আমি এখান থেকে যদি কারেন্ট বের করতে চাই তাহলে I সমান সমান কি দাঁড়ায়? P বাই √3 V cos θ। তাহলে P হচ্ছে P ইনটু আমরা হচ্ছে I সমান সমান P বাই √3 V cos θ, এটা জানি। তো আমি এখানে P টা যদি রাখি, তাহলে এই যে √3 V cos θ কে যদি আমি আলাদা করি তাহলে 1 বাই √3 V cos θ হয় না? হয় কি না? তাহলে আমি আগে রুট ক্লিয়ার করি, √3 ইনটু 11,000 যদি গুণ দেন, যেহেতু আমার এটা এসআই 1/, আমরা যেটা বলছিলাম যে আমরা ডেল্টাতে কি করে এই cos θ কে উজ্জ্ব রাখি বা এটা দরকার হয় না। তাহলে আমরা এখানে P = 1 বাই √3 11,000, তাহলে এইটা যদি ধরেন তাহলে আমরা কি পাচ্ছি? এই P মানে কিলো KVA, ট্রান্সফরমারের যে রেটিং পাওয়ার, তাহলে KVA, তাহলে আমি এটাকে এখন P এর পরিবর্তে কি লিখবো? KVA লিখবো। কারেন্ট I সমান সমান I = P এর পরিবর্তে KVA ইনটু আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ আসেন। আচ্ছা তাহলে আমরা এখানে P সমান সমান এই KVA ইনটু এটা, তাহলে এই 1 বাই √3 ইনটু 11,000 দিয়ে যদি ভাগ দেন তাহলে কত হবে বলেন তো? এই যে দেখেন আমি এখানে ভাগ দিছি, এইটা আসতেছে, তো এই আমি 11,000 দিছিলাম, তো আমার তো এটা যদি আমি ভোল্টেজটাকে, যেহেতু আমার এইটা KVA, তাহলে আমার এইটাতে KVA নিতে হবে, তাহলে আমি এখন এইটাকে আবার 1000 দিয়ে ভাগ করে দেন, দেখেন কত আসতেছে? 5.249 আসতেছে। সরি, এটা 1000 দিয়ে গুণ হবে KVA। আমরা শর্টকাট করি, তাহলে আমরা বের করব হচ্ছে √3 ইনটু 11 এটা, তাহলে এই যে এটা আসতেছে 1 কে এটা দ্বারা ভাগ করব, যেহেতু উপরে কি আছে? 1 আছে, তাহলে 1 ভাগ এটা কত আসতেছে? এই যে 0.425 এই আসতেছে 0.42, এই যে 0.5, এটাকে বড় করে দেখে আপনাদের 0.0524, এই যে 86, তাই 6 এর কারণে আমি এটা 9 ধরতে পারি অথবা এটা 25 ধরতে পারি, একই কথা। তাহলে আপনারা ক্লিয়ার যে এটা কিভাবে আসলো এই কনস্ট্যান্ট মানটা? এটা উড়ে আসে নাই বা এটা আমার বানানো কিছু না, এটা এই ফর্মুলাটাকে বিশ্লেষণ করেই আমরা বের করছি। ওকে, তাহলে আপনারা কি বুঝছেন এটা? জি আবার দেখাবে। আচ্ছা ঠিক আছে, আমি আবারও দেখাচ্ছি। নিচের গুলো মুছে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা বলছিলাম যে আমার যদি কোনো KVA রেটিং আমরা জানি ট্রান্সফরমারের, এবং তার সাথে 0.05249 গুণ করলে আমরা কি পাই? ডিরেক্ট কারেন্টটা পাই। তো সেটা কিভাবে পাই? আমরা যে একটা ফর্মুলা জানি P = √3 VI cos θ, তো আমরা যেহেতু ডেল্টাতে পাওয়ার ফ্যাক্টর হিসাবটা আমরা এই মুহূর্তে নিচ্ছি না, এজন্য আমরা সরাসরি P = এই পাশ থেকে যদি আমরা I এর মান বের করতে চাই তাহলে I = এটাকে এই পাশে রেখে বাকি সব K এর সাথে গুণ আছে, এই পাশে গেলে ভাগ হবে, তাহলে P বাই √3 V cos θ। এই cos θ যেহেতু আমরা নিচ্ছি না, তাহলে এখান থেকে আমরা এই পাশে ক্লোজ করে দিয়েছি, এজন্য cos θ বাদ।
তাহলে পি বাই রুট থ্রি ভি, তাহলে এখানে পি রাখছি, তাহলে আমরা পি মানে আমি এখানে কি বলতেছি, যেহেতু ট্রান্সফরমারের সাপেক্ষে আমরা হিসাব করতেছি, তাহলে পি মানে কি কে ভি এ, কে ভি এ 1300 টাকা। তাহলে কে ভি এ, এই পি বলতে আমি কে ভি বোঝাচ্ছি, আর 1 ভাগ এই যে রুট থ্রি, কালারটা একটু চেঞ্জ করে দেখাই, এই যে 1 বাই রুট থ্রি এই 11,000, তো আমি 11,000 কে মুছে আমি কেভিএ তে রাখতেছি, 11 কেভি যেহেতু লাইন, তাহলে আমার এটাও কেভি তে পাবো আর এটা তো কেভি তে আছে, তাহলে আমার জন্য সহজ হবে দুইটাই, না হলে একক চেঞ্জ হয়ে যাবে, তাহলে কেভিএ আমি হিসাব করতেছি। তাহলে এখন আসেন এই যে 1 বাই 11 রুট থ্রি, এটারে আমি ক্যালকুলেটরে আগে ক্যালকুলেটর করে নেই, তাহলে আমার কি রুট থ্রি, আমি সব মুছে দিলাম, এই যে রুট থ্রি কে রুট করলাম ইন্টু 11 কেভি, তাহলে 11 গুণ করলাম এত ডান। তাহলে এইটা এখন আমার এইটাকে কত দ্বারা ভাগ করব, এটাকে কপি করে রাখছি 1 দ্বারা, এই যে যেটার উপরে 1 আছে, তাহলে 1 ভাগ এই যে অ্যানসার। এখন দেন কত আসে, এই যে 0.052486, তো আমরা কোন একটা দশমিক উপরে যদি একটা সংখ্যা যা থাকে ওইটাকে যদি এক বেশি ধরি তাহলে আমার পরেগুলো লাগে না, যেমন আমি চাইলে এখান থেকে 6 এর জায়গায় এই 6 না নিয়ে এই যে এইটাকে 8 এর জায়গায় 9 ধরতে পারবো, আমি যদি 8 টাকে না নেই তাহলে এখানে আমি 0.0524 এর জায়গায় 25 ধরলে হয়ে যাবে, তো আমি এখানে তখন আসতেছে কত 0.0524, তাহলে আপনি 9 ধরতে হবে অথবা 245 ধরলে একই কথা আসবে। তো আমরা ওই 500 কেভি এর জন্য করে দেখাচ্ছি, তাহলে এইটা এখন গুণ দিব কত 500 কেভি এর, এই যে তাহলে কত আসছে 26.243 আসছে মান, একই কথা। তাহলে আমরা এভাবে কি এই প্রাইমারি সাইডের কারেন্ট চলে আসে এভাবে, তাহলে এইটা নিয়ে কারোর কোশ্চেন আছে বুঝতে? আচ্ছা ভাই, এখানে 11 কেভি আছে, এখানে 33 কেভি হলে কি 11 জায়গায় 33 দিব, সূত্র কি হ্যাঁ হ্যাঁ একই থাকবে? হ্যাঁ হ্যাঁ 11 জায়গায় আপনি 33 দিলে আপনি তখন ওই 33 কেভি এর যে মানে কত দিয়ে গুণ করলে আপনি শর্টকাটে কেভি এর সাথে পাবেন সেটা আপনি বের করতে পারবেন, এটা কিন্তু শর্টকাট। ওকে, জি জি, আমি ফর্মুলা শিখাই দিলাম একেবারে ডিটেইলস খুলে, যাতে আপনার যে কোনো কেভি দিলে আপনারা না পাবেন, ঠিক আছে? আমি শুধু মুখস্থ করে দিতে পারতাম যে ভাই এই যে কেভি এর সাথে 0.052 গুণ করলেই শর্টকাটে পাওয়া যায়, কিন্তু ফর্মুলাটা এক্সাক্ট কোথা থেকে আসছে সেটা আপনাদেরকে ডেসক্রাইব করার চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছেন। তাহলে আপনারা সেকেন্ডারিটাও এই সেম প্রসেসে বের করতে পারবেন, তাই না? পারবেন? আচ্ছা আমি দেখাচ্ছি, সেকেন্ডারিতে যাব আমরা এখন। তাহলে প্রাইমারি কারেন্ট নিয়ে কারোর কোনো সমস্যা আশা করি নাই, আমার এই স্লাইড এটাই ছিল, এটা ছিল যে প্রাইমারি ভিজুয়ালাইজেশন এর ব্যবস্থা। এখন আমরা সেকেন্ডারিতে চলে যাব, সেকেন্ডারি কারেন্টের সময় আমরা কি করব, সেম প্রসেসে হিসাব করব ট্রান্সফরমারে, ঠিক আছে? প্রসেস সবই সেম, জাস্ট আমরা এখান থেকে একটু দেখব। তাহলে আমরা এখানে ওই 500 কেভি এর জন্য সেকেন্ডারির কারেন্ট কত আসে সেটা বের করব। তাহলে আসেন আগে 500 কেভি এর জন্য বের করি। তাহলে আমার ট্রান্সফরমারের সাইজ কত 500 কেভি, তাহলে এর জন্য সেকেন্ডারি, তাহলে এর জন্য সূত্র একই পি ইজ ইকুয়াল টু 3 বিআই cos θ, তাহলে আমি এখানে চলে যাব I ইজ ইকুয়াল টু পি বাই √3 ভি। আমরা যেহেতু ট্রান্সফরমার এর জন্য আমরা আপাতত ট্রান্সফরমারে তো আর কোনো লোড থাকে না, লোডের পরে যায়, এজন্য আমরা এখানে ল্যাগিং লিডিং বা পাওয়ার ফ্যাক্টরটাকে নিচ্ছি না, আর প্লাস আপনি বলতে পারেন যে অন্যভাবেও বলতে পারেন যে ইউনিটি ধরে নিচ্ছি, অর্থাৎ cos θ এর মান 1, এটাও বলতে পারেন আপনি চাইলে যদি বলতে চান। আসসালামু আলাইকুম ভাই, আসছেন? আচ্ছা ওঠেন, এই গেটের পাশে ডান পাশে আছে, ঠিক আছে? আচ্ছা দেখেন, তাহলে আমার এই সূত্র কিন্তু এখানে তাহলে কত ভি বা বিএল, তাহলে আমার এইখানের জন্য কত হবে, পি বলতে কত কে ভিএ, তাহলে কে ভিএ ইকুয়ালস টু এখান থেকে আমরা কি করব 1/√3 ভি, তাহলে ওই একই ভাবে আসছে। তাহলে এইভাবে যদি এখন এইখানে মান দেন তাহলে আপনি যদি এই কে ভি এর এভাবে শর্টকাট করে নিতে পারবেন। তো আমি আর ওই ফুল যদি দেখতে চান আমি জাস্ট এখান থেকে ফুল দেখাচ্ছি আপনাকে যে আমরা এটা কিভাবে করছি। এই যে কেভি ইনটু 1000/√3 ভি, তাহলে আমি 500 ইনটু 1000/√3 ইনটু 415 দিয়ে করছি। 415 হচ্ছে বাংলাদেশের নমিনাল ভোল্টেজ, ঠিক আছে? তাহলে আমি এখানে যাই,
তাহলে আমার যদি ওই সূত্র দিয়ে করা লাগে তাহলে এটা সমান সমান 500 ইন্টু 1000, তাহলে কে বিতে নিয়ে আসলাম বাই √3, নিচে √3 বি। আমরা সেকেন্ডারিতে 400 ভোল্ট বা এটা ধরি, তাহলে এখানে আমি কত দেবো 415 দিয়ে করতেছি। 400 দিয়ে করলেও হবে, সমস্যা নেই। 15 দিয়ে করলে বরঞ্চ মান আরো বাড়বে। তো ঠিক আছে, 415 দিয়ে করলাম, সমস্যা নেই। তাহলে এটা সমান কত আসে আমি একটু ক্যালকুলেটর করে দেখি। তাহলে আমি √3 এখান থেকে ক্যালকুলেটরটা ছোট করে নিই। এগুলো সব ক্লিয়ার। তাহলে 3 রে রুট করবে, যে রুট ইনটু 415 415 415 দিলাম। তাহলে এই যে মানটা আছে আমি এটাকে একটু কপি করে নিলাম। এখন আমি উপরে যেটা সেটাতে একটু গুণ দিব, যে 500 ইনটু 1000 দিলাম, ভাগ আমার এই অ্যান্সার কত আসে 695 সামথিং আসতেছে, তাই তো? এই দেখেন 695 এম্পিয়ার কারেন্ট আসছিল। তাহলে আমার 695 এম্পিয়ার কারেন্ট আমি এইভাবে প্রতিটা বের করতে গেলে আমার সময় লাগবে। তাহলে এখানে ওই সেম ভাবে শর্টকাট ইউজ করব, সেটা আমরা আচ্ছা। তাহলে আমরা এখানে 695 এম্পিয়ার কারেন্ট, ওকে। এখন আমি যদি এইটারে শর্টকাট করি তাহলে কি হবে, একটু নিচের গুলো মুছে দেই। এটা শর্টকাট কত হবে কেউ বের করতে পারবেন? দেখেন তো, বের করেন, নাহলে আমি বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এটা যদি শর্টকাট বের করি তাহলে I ইকুয়ালস টু কি করব আমরা, KVA ট্রান্সফরমারের রেটিং ইনটু এখানে দেব কত 1.8, ঠিক আছে, সরি 1.39 দিব, 1.39। তাহলে আমরা এটা দেখি এটা দিলে এটা আসে কিনা। তাহলে 500 কেভি ইনটু 1.39, তাহলে এই যে 500 ইনটু 1.39, দেখেন তো এই যে 695 আসছে। এই 1.39 কিভাবে আসছে, আগে যেভাবে আসছে ফর্মুলা দেখালাম, এটা সেম প্রসেসেই আসছে, এর কোনো পার্থক্য নাই। এটা বুঝতে পারছেন কিনা? বুঝছেন? ভাই শুধু 11 জায়গায় 415 দিলে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেকেন্ডারিতে যা থাকে আপনার তারা লোকে আসবে, ঠিক আছে। আচ্ছা, এগুলা কিন্তু বিভিন্ন ইন্টারভিউতে কিন্তু এগুলা হয়। এভাবে শর্টকাট আপনি বের করতে পারবেন, ঠিক আছে। তাহলে আপনারা এই ক্যালকুলেশন বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন প্রাইমারি সেকেন্ডারি কারেন্ট ট্রান্সফরমারের সাইজ এগুলো তো নির্ণয় করতে পারবেন নাকি? আচ্ছা, আমরা এইটার উপরে ভিত্তি করেই কিন্তু ট্রান্সফরমারের এইচটি সাইডের কেবল, এলটি সাইডের যে কেবল আছে সেইগুলো কিন্তু আমরা নির্ণয় করব, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে আরেক ধরনের ব্রেকার বলতেছি, এটা হচ্ছে অ্যাডজাস্টেবল ব্রেকার। এটা একটা বিশেষ টাইপের ব্রেকার যেটাকে আপনি কি করতে পারবেন, এই যে এখানে তিনটা অপশন থেকে মিনিমাম, মিড আর ম্যাক্স, যে এইটা দিয়ে আপনি নবটাকে ঘোরায় ঘোরায় কি করতে পারবেন, ছোট বা বড় করতে পারবেন, ঠিক আছে। মানে ধরেন আপনার, আমরা তো জানি একটা হচ্ছে ফিক্সড আর এটা হচ্ছে অ্যাডজাস্টেবল। এটা দেখেন 63 এম্পিয়ার, আপনি মিনিমামে যদি সেট করেন তাহলে কত হবে 64 এম্পিয়ার, এই 44 এম্পিয়ার কারেন্ট নেবে। যদি মিডে দেন তাহলে মিডে দিলে কত 54 এম্পিয়ার, আর ম্যাক্সে দিলে 63 এম্পিয়ার। এই ধরনের অ্যাডজাস্টেবল পাওয়া যায় যেটা আপনি এইভাবে ঘুরায় ঘুরায় কমানো বা বাড়ানো করতে পারবেন। এটা এক টাইপ সিলেক্ট মানে ব্রেকার। এটাতে সুবিধা, আপনার লোড কম থাকলে আপনি কমে দিতে পারবেন, বেশি থাকলে 63 এম্পিয়ার 63 এম্পিয়ারে চালাইতে পারবেন, ঠিক আছে।
আচ্ছা, পাওয়ার ত্রিভুজ বুঝাইলাম। আচ্ছা, আমরা এই ট্রান্সফরমারের এই সাইজ এবং কেবল গুলো নিয়ে আলোচনা করব, সমস্যা নেই, ভোল্টেজ ড্রপ নিয়ে। আচ্ছা, উপরে যাই একটু। তাহলে আমরা এই দুইটা যদি জানি তাহলে তখন আমাদের কি হবে, আমরা এই যে কিভাবে ট্রান্সফরমারের এইচটি সাইডের কেবল সিলেক্ট করব এটা দেখাবো। আচ্ছা, এখন ড্রপ আউট ফিউজটা দেখাই দেয় আপনাদের আজকে। ড্রপ আউট ফিউজের ক্যালকুলেশনটা কিভাবে করবেন। ড্রপ আউট ফিউজ আপনি যেহেতু প্রাইমারি সাইডের ক্যালকুলেশন নির্ণয় করতে পারছেন, তাহলে এখন এর সাথে কি সেফটি ফ্যাক্টর গুণ করবেন। তো আমরা ওই যে ওইটা একটু দেখে আসি। আমরা এখানে করছিলাম, কত মনে আছে, যে প্রাইমারি সাইডের জন্য কারেন্ট বাইরে ছিল। আমি যদি এগুলো সব মুছে দেই, আমি এগুলো একটু মুছে দিচ্ছি। আমি এখানে আপনাদেরকে দেখাইছিলাম কত এম্পিয়ার ছিল প্রাইমারিতে, মনে আছে 500 কেভি এর জন্য। আচ্ছা, 1200 কেভি এর জন্য একটা বের করে দেন, দেখেন কত এম্পিয়ার আছে। 1200 কেভি এর জন্য আপনি ড্রপ আউট ফিউজ নির্ণয় করবো আমরা। তো 1200 কেভি তে প্রাইমারির কারেন্ট কত হবে একজন বলেন তো, শর্টকাট দিয়ে বের করেন। কত, 1200 ইন্টু কত দিবেন বলেন তো, 0.05249। তাহলে আমার হচ্ছে এই কারেন্ট আসে, তাহলে এর সাথে সেফটি ফ্যাক্টর, তাহলে আমার 62, তার মানে 63 এম্পিয়ার ধরতে পারি আমি। আই সমান সমান 63 এম্পিয়ার। এটা কোথাকার, প্রাইমারি, তাহলে আইপি দিলাম। তাহলে আমার এইখানকার হচ্ছে ড্রপ আউট ফিউজ, তাহলে ড্রপ আউট ফিউজকে ডিওপি বলা হয়, ড্রপ আউট ফিউজ। তাহলে এইটা সমান সমান কত, কারেন্ট ইনটু সেফটি ফ্যাক্টর। তাহলে যে এখানকার যে কারেন্ট, এর সাথে কি দিবেন, সেফটি ফ্যাক্টর দিবেন, এস এফ। তাহলে এখানে কত পাইছেন, 63 এম্পিয়ার পাইছেন, তাই তো। 63 ইনটু 1.25। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে 63 ইনটু 1.25, তাহলে আমি এখানে লিখি 63 ইনটু 1.25, 78.75। 78.75। আর যদি এটা 1250 এর জন্য করতাম তাহলে কত হতো দেখেন তো। তাহলে 1250 ইনটু কত হবে, 0.05249। তাহলে এত 65 এত আসে, এর সাথে সেফটি ফ্যাক্টর 1.25। তাহলে এখানে 82 আসে, এর এর জন্য করলে 82.5 সামথিং আসে। আচ্ছা, আসেন তাহলে আমার এই মানের, এত মানের একটা ড্রপ আউট ফিউজ লাগবে। এটা ফর, এটা হলো 1200 কেভি এর জন্য। কেভি, আর এটা হলো 1250 কেভি এর জন্য। তাহলে এখন আমার দেখি স্লাইডে আমরা চলে যাই, এই রেটিং এর পাওয়া যায় কিনা। তো এখানে দেখেন ড্রপ আউট ফিউজ যেটা বলা হচ্ছে যে অ্যাভেলেবল সাইজ ড্রপ আউট ফিউজ 10 এম্পিয়ার, 15 এম্পিয়ার, 30, 40, 15, তারপর হচ্ছে 50 বাই 60, 60 এর পরে কত, 100, তারপরে 150, 200, এরপরে আসুন আছে। তাহলে আমার 50 এর উপরে, 60 এর উপরে গিয়েছে না সবগুলো, তার মানে আমার এখন 100 এম্পিয়ার এখানে ড্রপ আউট ফিউজ নিতে হবে। তাহলে আমরা এখানে ড্রপ আউট ফিউজ কত নিব, 100 এম্পিয়ার। তাহলে এটা দিয়ে এটা সমানুপাতিক দিয়ে দিচ্ছি, যে আসলে এটা পাওয়া যায় না, তার মানে আমার এখানে কত লাগবে, 100 এম্পিয়ার লাগবে। 100 এম্পিয়ার ড্রপ আউট ফিউজ। এই 1200 এটার জন্য কত লাগবে, যেহেতু 80 মানে ইসের, সরি লাস্ট কত দেখলাম আমরা, 60 এর উপরে পাওয়া যায় না, 60 এর পরেই হচ্ছে 100। তাহলে 60 এর পরে যেটা 100, তাহলে আমার এইটা নিতে হবে। যদি 80 পাওয়া যেত তাহলে এইটার জন্য 80 নিলে হতো, আর এইটার জন্য 100 নিলে হয়ে যেত, 100 এম্পিয়ার। চলো, তাহলে ড্রপ আউট ফিউজ ক্যালকুলেশন আমরা আজকে এখনো পর্যন্ত আলোচনা করছি। প্রথমে দেখছিলাম কি, সার্কিট ব্রেকার সিলেকশন, ট্রান্সফরমার সিলেকশন, ট্রান্সফরমার প্রাইমারি কারেন্ট বের করা, সেকেন্ডারি কারেন্ট বের করা, ড্রপ আউট ফিউজ ক্যালকুলেশন করা। এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে এগুলো নিয়ে? আচ্ছা ভাই, এসএফ এই মানটা কিভাবে বের করে, এটা কি কোনো
সূত্র দিয়ে বের করছেন নাকি আমরা সেফটি ফ্যাক্টর আমি আমাদের যে এনএফপি এর গাইডলাইন আছে এনএফপি এ ওইখানে বলা আছে যে আপনার সেফটি ফ্যাক্টর হচ্ছে 1.25 এতক্ষণ, এজন্য আমরা ওখান থেকে নিয়েছি। এটা বিএনবিসি তে বলা আছে 1.65। আপনি যদি 1.65 দিয়ে করতে চান তাহলে এটা কিভাবে আপনি সেফটি ফ্যাক্টরটা বিএনবিসি কে ফলো করবেন। আমরা জানি আমাদের ডিজাইন গুলো আমাদের ইচ্ছা মতন মন মতন করলেই হবে না, ঠিক আছে? এগুলো করতে হবে বিভিন্ন গাইডলাইন কে ফলো করে। ওরা যে কোড বা রুলস দিয়েছে ওইটা আলোকে সেই আলোকে যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে ওদেরকে হচ্ছে দিয়ে এটা মানে ওই মান পেয়ে নেবেন। তাহলে আপনার অডিট সংক্রান্ত আপনারা যাতে আরএমজি সেক্টরে কেউ জব করে থাকেন তাহলে জানেন যে বার্ষিক অডিট হয়, বায়ার অডিট। এই বায়ার অডিট গুলোতে আপনার এই বিভিন্ন স্ট্যান্ডার্ডের আলোকে করতে হয়, তাহলে ওরা এটাকে ফলো করে। যদি স্ট্যান্ডার্ডের ভিতরে না থাকে তাহলে আপনাকে প্রোডাক্ট নিবে না, ওয়ার্নিং দিবে, আপনি সলভ না করলে দিবে না। বিশেষ করে রানা প্লাজা ধ্বংসের পর থেকে এটা বেশি জোরদার হয়েছে। আগেও ছিল অডিট, তো আপনার যে কোম্পানি কিনবে তারা দেখে যে আপনার সেফটি ইস্যুটা ঠিকঠাক আছে কিনা, বিশেষ করে ইলেকট্রিক্যাল সেফটি তো মেশিন গুলো ইলেকট্রিক্যাল। তাহলে এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, ক্যালকুলেশন নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে। ক্যালকুলেশন এখনো কিন্তু অনেকগুলো বাদ আছে, এখনো মানে আছে। এটা জাস্ট মানে প্রথম পার্টের ক্যালকুলেশন। দেখি আপনাদের কি কোশ্চেন আছে। মাসুদ ভাই, ক্লাস যদি শেষ হয়ে যায় তাহলে রেকর্ড অফ করে দেন। আচ্ছা ভাই, আপনাদের কোনো কোশ্চেন আছে? না হলে আমরা আজকের আলোচনায় পর্যন্ত রাখি। যেহেতু ক্যালকুলেশন একদিনে অনেক বেশি ক্যালকুলেশন করলে মনে থাকবে না। আর বাড়ির কাজ কি দেওয়া যায় নাকি? বাড়ির হোমওয়ার্ক? আচ্ছা, বাড়ির কাজ হচ্ছে আপনারা প্রত্যেকে, যেহেতু আপনাদের এই পর্যন্ত ডিজাইন শিখাইছি, তাহলে একটা এসএলডি ডিজাইন করবেন। এতটুকু যে আপনি এসএলডি আঁকানো শিখাইছিলাম না স্যার। আচ্ছা, সমস্যা নেই, না শিখাইলে জাস্ট একটা জিনিস দেখাই দিচ্ছি। দেখেন এসএলডি আচ্ছা, এই এসএলডি তে কি করবেন দেখেন, এই যে এখানে একটা ড্রপ আউট ফিউজ, হ্যাঁ এই যে ড্রপ আউট ফিউজ আছে, আপনি কি করবেন এখান থেকে একটা ড্রপ আউট ফিউজ নেবেন এইটা, আর ট্রান্সফরমার নেবেন। আপনার এখানে দেখেন এটা 1250 কেভিএ ট্রান্সফরমার প্রতীক তো জানেন, তাহলে এই প্রতীক দিয়ে ট্রান্সফরমার আঁকাবেন। আপনারা একটা লাইন দিয়ে আঁকাবেন। ধরেন এই যে আমি এখান থেকে একটা ড্রপ আউট ফিউজ নেবেন, তো ড্রপ আউট ফিউজটা কেমন হয়, ধরেন এইরকম হয়। এটাতে আর একটা এই যে এখান থেকে একটা লাইন দিবেন, এরকম একটা ড্রপ আউট ফিউজের ফিউজ প্রতীকটা এমন হয়। এরপর আবার লাইন নেন এই বরাবর, এই যে এখান থেকে এবার এখানে ট্রান্সফরমার আঁকাবেন। একটা ট্রান্সফরমার আঁকানোর পরে আপনি এই ড্রপ আউট ফিউজের সাইজ নির্ণয় করবেন। ট্রান্সফরমারের একটা লোড ধরে নিয়ে আপনি ট্রান্সফরমার সাইজ নেবেন। ওই সাইজের আলোকে এখানে প্রাইমারি কারেন্ট আর সেকেন্ডারি কারেন্ট কত এটা বের করে স্ক্রিনশট, যেহেতু টেক্সটে লেখা শিখাইছি, লিখে এরপর স্ক্রিনশট দিয়ে এটা গ্রুপে দিবেন। ওকে, তাহলে আপনাদের এই কাজটা থাকবে। আর এরপরের ক্যালকুলেশন গুলো আমরা দেখাবো ধাপে ধাপে, কেবল সাইজ থেকে শুরু করে আর্থিং এর করে বিভিন্ন বিএনবিসি এনএফপি এর এই নিয়মগুলো কিভাবে কি আছে এগুলো নিয়ে আরো কথা হবে। তাহলে আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? আশা করি নাই। তাহলে আজকে আমরা এখানে শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আগামী এই ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ক্যালকুলেশন অবশ্যই লাইভে থাকার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।